প্রযোজক রহমতুল্লাহ নামে শাকিব খান যে মামলা করেছিল তার কোনো সত্যতাই পায়নি। তাহলে কি শাকিব খান ফেঁসে যাচ্ছে? শাকিব খান কি সত্যিই সেদিন অস্ট্রেলিয়াতে সহ অভিনেত্রীকে ধর্ষণ করেছিল, নাকি রহমতুল্লাহ শাকিব খানের নামে মিথ্যা রটিয়েছিল? এটা নিয়ে কিন্তু শাকিব খান ভাই নিজেই আদালতে গিয়ে রহমতুল্লাহর নামে একটা মামলা দায়ের করে। আর সেই মামলার তদন্তের পরে এতদিনে এসে সেই রহমতুল্লাহ নামে মামলা করাটার কোনো সত্যতা পুলিশ পায়নি। তাহলে কি শাকিব খান আসলেই দোষী? দেখেন নিউজে কি বলা হচ্ছে, এখানে ইনকিলাব থেকে একটি নিউজ করা হয়েছে। তারা যেটা বলছে যে শাকিব খানের করা অভিযোগের সত্যতা পায়নি পিবিআই। এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে, চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলা করেন শাকিব খান নিজেই। তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামত পাননি তদন্তকারী কর্মকর্তা। মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে সেটি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার ও কুৎসা রটানোর প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মোহাম্মদ রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 24, 25, 29 ধারার অপরাধের অভিযোগে প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে ওই প্রতিবেদনে শাকিব খান সন্তুষ্ট নয় বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। ওই প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। উল্লেখ্য 2023 সালের 30 এপ্রিল ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতে। গত 24 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সর্বশেষ গত 10 জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এদিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এ সময় শাকিব খানের আইনজীবী খাইরুল হাসান প্রতিবেদনের উপর নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 13 আগস্ট নারাজি দাখিলের দিন ধার্য করেন। তাহলে নিউজে যেটা বলা হচ্ছে যে শাকিব খান অস্ট্রেলিয়াতে সহ অভিনেত্রীকে হেনস্থা করা কিংবা যৌন হয়রানি করা কিংবা জোরপূর্বক ধর্ষণ করার যে মামলাটি প্রযোজক রহমতুল্লাহ করেছিল, যে আমার একটি সিনেমাতে শুটিং চলাকালীন অস্ট্রেলিয়াতে শাকিব খান সেই অভিনেত্রীকে হোটেলে উল্টাপাল্টা খেয়ে ইউজ করে, ব্যবহার করে। কিন্তু পরবর্তীতে শাকিব খানের বিরুদ্ধে যখন রহমতুল্লাহ মামলাটি করেছিল কিংবা অভিযোগ তুলেছিল, সেই জায়গা থেকে শাকিব খান ভাইও কিন্তু চুপ থাকেনি। কিন্তু শাকিব খান পরবর্তীতে কি করে, শাকিব খানের নামে অনেক অনেক টাকা আত্মসাতের কিংবা সিনেমাতে সাইন করার পরে সেই সিনেমাটি শুটিং সম্পূর্ণ না করার অভিযোগও কিন্তু রহমতুল্লাহ শাকিব খানের বিরুদ্ধে করেন। এক কথায় শাকিব খানকে বিভিন্ন রকম ভাবে মানহানিকর পরিস্থিতিতে, টাকা আত্মসাতের পরিস্থিতিতে কিন্তু ফেলে দেয়। আর এই জায়গা থেকে কিন্তু আদালতে মামলাও করেন। রহমতুল্লাহ কিন্তু বাংলাদেশেও এসেছিলেন। একটি ভিডিওতে তিনি কিন্তু কথাও বলেছিলেন, শাকিব খানের সাথে বসে একটা আলোচনা সাপেক্ষে সবকিছু সমাধান করারও একটা চেষ্টা করেছিল সেই সময়। কিন্তু এখন এতদিন পরেও এসে এই মামলা শাকিব খান ভাই উল্টো কিন্তু প্রযোজক রহমতুল্লাহ নামেও মামলা করেছিল যে আমার নামে কুৎসা এবং মিথ্যা রটিয়ে প্রযোজক রহমতুল্লাহ আদালতে মামলা করছে কিংবা আমাকে মানহানিকর অবস্থায় ফেলছে, যে মামলাটি শাকিব খান ভাই নিজেই করেছিল। কিন্তু সেই মামলাটির নাকি কোনো সত্যতা পায়নি পুলিশ। ইনভেস্টিগেশন করার পরে রহমতুল্লাহ নামে শাকিব খান যে মানহানিকর কিংবা কুৎসা রটানোর যে মামলা করেছিল সেটার কোনো সত্যতাই পাওয়া যায়নি। তবে এখানে শাকিব খান তাহলে আসলে সত্যি সত্যি কি ফেঁসে যাবে? দেখেন এখানে আরো একটি কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, শাকিব খানের যে আইনজীবী ছিল তিনি কিন্তু সেই মামলার যে ইনভেস্টিগেশন করার পরে যেটা বলেছে সেটা মানতে তিনি নারাজ। তিনি নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন, যে তদন্ত করে যে অভিযোগটার সত্যতা পাওয়া যায়নি বলে আদালত থেকে বলা হয়েছে সেটা মানতে নারাজ। এবং তিনি নারাজি দেওয়ার পরে সময় চেয়েছেন যে আগামীতে আমরা আবারও এই মামলার বিরুদ্ধে আরো কিছু প্রমাণ কিংবা শাকিব খানের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল তার সত্যতা নিয়ে আবারও আমরা দিন ধার্য করে আদালতের কাছে দিন চেয়েছি। আদালত থেকেও সেটা মঞ্জুর করে শাকিব খানের আইনজীবীকে দিন ধার্য করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আরো একটি কথা আসছে, শাকিব খানের নামে যে অভিযোগ করা হয়েছিল অস্ট্রেলিয়াতে,
অস্ট্রেলিয়ার যিনি আইনজীবী ছিলেন শাকিব খানের, সেই আইনজীবীও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে শাকিব খানের বিরুদ্ধে করা প্রত্যেকটি মামলা কিংবা কুৎসা রটানো মিথ্যা অভিযোগ সবকিছুর প্রমাণ নিয়ে তিনি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। এবং অস্ট্রেলিয়াতে পুলিশ ইনভেস্টিগেশন করার পরে শাকিব খানের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছিল প্রযোজক রহমতুল্লাহ, সেগুলোরও কোনো সত্যতা কিন্তু পেয়েছিল না। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এতদিন পরে এসে বাংলাদেশে যে শাকিব খানের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল এবং তার বিরুদ্ধে শাকিব খান যে মামলা করেছিল সেগুলোর সত্যতা পাওয়া যাচ্ছে না। উল্টো সেদিনও কিন্তু, এর আগেও কিন্তু অস্ট্রেলিয়াতে শাকিব খানের যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু শাকিব খানের নামে কোনো সত্যতা পায়নি। শাকিব খানের নামে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো সত্যতা পেয়েছিল না। এক কথায় তিনি বলে দিয়েছিল যে শাকিব খান নির্দোষ, শাকিব খান কোনো অপরাধের সঙ্গে কিংবা শাকিব খানের নামে যে মিথ্যাগুলো ছড়ানো হয়েছিল সেগুলোর সঙ্গে শাকিব খান জড়িত না। তাহলে কথায় কি দাঁড়াচ্ছে এখন বর্তমান সময়ে এসে যেটা হচ্ছে, আর সেই আইনজীবী যে কথাগুলো বলেছিল সময় অসময়ে এসে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে, কে সত্য কিংবা কে মিথ্যা। এখন শাকিব খানের নামে করা যে মামলা, শাকিব খান উল্টো যে মামলা করেছিল, এই মামলাটি এভাবে আর কতদিন চলবে এটা এখন বোঝা মুশকিল। তবে যেটাই হচ্ছে, সঠিক নিয়মে কিংবা সঠিক আইনে তদন্ত করার পরে শাকিব খান নির্দোষ হলে শাকিব খানকে নির্দোষ প্রমাণিত করে এই সকল আদালতের যে একটা মামলা, মানহানিকর মামলা থেকে সবকিছু থেকে একটা নিষ্পত্তি করা উচিত, কিংবা শাকিব খানের এবং প্রযোজক রহমতুল্লাহ একসঙ্গে বসে একটা আলোচনা সাপেক্ষে এই মামলাটি আমার মনে হয় খুব শীঘ্রই একটা ডিসিশনে আসা, কিংবা দুজনের আলোচনা সমালোচনার পরে আলোচনা সাপেক্ষে ডিসিশন নেওয়া, কিংবা ফাইনাল একটা প্রতিবেদন, কিংবা দর্শকের কাছে যে নায়ক হিসেবে শাকিব খানের একটা প্রাধান্য ছিল, একটা জনপ্রিয়তা ছিল, সবকিছু মিলে দুজনের বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, কিংবা এই সকল কোর্ট মামলা মোকদ্দমা থেকে দুজনেরই বেরিয়ে আসা উচিত। তো ভাগার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি বলার রয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।